সকালবেলা শ্রীরাম কাঁধে কাঠের বোঝা নিয়ে এক বাড়ির আঙিনায় প্রবেশ করল। কাকা, ও কাকা, কাঠ নিয়ে এসেছি। বেটা, কাঠ নিয়ে এসেছিস? দে বেটা, আমার খুব দরকার ছিল। কাকা, নিন আপনার কাঠ। কিন্তু বেটা, আজকে তোকে কাঠের টাকা দিতে পারবো না। ছেলে শহর থেকে এখনো টাকা পাঠায়নি। চিন্তা করবেন না কাকা, যখন টাকা আসবে তখন দিলে হবে। তুই সবসময় খুশি থাক বেটা, ঈশ্বর যেন সবসময় তোকে সুখে রাখে। ধন্যবাদ কাকা, আপনার আশীর্বাদই আমার কাছে সবচেয়ে বড়, এটাই আমার জন্য যথেষ্ট। আচ্ছা কাকা, আমি এখন চললাম, আরও অনেক জায়গায় কাঠ দিয়ে আসতে হবে। মনোহর চাচা, আপনার জন্য কাঠ নিয়ে এসেছি। আরে শ্রীরাম, আজকে তো একটু বেশি কাঠের দরকার। ঠিক আছে চাচা, আমি এখনই এনে দিচ্ছি। ঠিক আছে বেটা, এই নে তোর পাওনা টাকা। আর শোন, কাল আবার কিছু লাকড়ি নিয়ে আসিস। শুনেছি এবছর নাকি বেশ কড়া করে শীত পড়বে। ঠিক আছে চাচা, কাল নিয়ে আসব। সব কাঠ বিক্রি করে শ্রীরাম বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ জোরে ঝড়ো হাওয়া বইতে শুরু করল। হাই ভগবান, হাওয়াটা খুব জোরে বইছে। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। ভগবান, কোনোভাবে যেন দ্রুত বাড়ি পৌঁছাতে পারি, আর এই ঠান্ডা হাওয়া থেকে যেন বাঁচতে পারি। হায় ভগবান, উনি কোথায় রইলেন? এত জোরে হাওয়া বইছে, তবু এখনো বাড়ি ফিরলেন না। কতবার বলেছি শীতকালে যেন সন্ধ্যার আগেই ফিরে আসে, কিন্তু কোনোভাবেই আমার কথা শোনেন না। আপনি এসে গেছেন। আপনাকে তো কতবার বলেছি শীতের সময় সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে। সন্ধ্যার পরে হাওয়াটা খুব ঠান্ডা হয়ে যায়। আসুন, চুলার পাশে বসুন, আমি আপনার খাবারটা গরম করে দিচ্ছি। হ্যাঁ ববিতা, তুমি ঠিকই বলেছ। বাইরে ভীষণ ঠান্ডা। কাল থেকে আমি আরও ভোরে বেরোব, আর সন্ধ্যার আগেই সব কাজ সেরে বাড়ি ফিরে আসব। ববিতা, ওই মোটা কম্বলটা বের করে দিও। ঠান্ডা তো বেড়েই চলেছে, কম্বল ছাড়া তো রাত কাটবে না। হ্যাঁ, আপনি খাবার খেয়ে নিন, আমি এখনই বের করে দিচ্ছি। এইভাবে শ্রীরাম পরিবার সেদিন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। গ্রামের লোকজনও নিজেদের ঘরে আগুন জ্বালিয়ে কোনোভাবে শীতের রাত পার করছিল। তীব্র ঠান্ডা হাওয়া পুরো গ্রাম জুড়ে ছেয়েছিল। ডিসেম্বর মাসে এমন শীতের দৃশ্য প্রায়ই দেখা যেত। বাপরে, কি ঠান্ডা! ববিতা শোনো, একটু গরম চা দেবে? চা খেয়ে আমি কাজে বেরোব। হ্যাঁ, এখনই নিয়ে আসছি। আচ্ছা ববিতা, তাহলে আমি চললাম। ভগবান, বাইরে তো ভীষণ ঠান্ডা। তাড়াতাড়ি জঙ্গলের দিকে রওনা হই, তবেই সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে পারব। আজ সারাটা গ্রাম ঘন কুয়াশায় ঢেকেছিল। লোকজন লাকড়ি জ্বালিয়ে তার উষ্ণতায় শরীর গরম করছিল। শ্রীরাম গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে এগিয়ে গেল। শ্রীরাম ভাই, কাঠ নিতে যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, কাঠের জন্য যাচ্ছি। অরে ভাই, শুনেছি এবছর নাকি প্রচণ্ড শীত পড়বে। আবহাওয়া দপ্তরও বলেছে এবার শীতের একদম ভিন্ন রূপ দেখা যাবে, তাই আগে থেকেই শীতের প্রস্তুতি করে রেখো। তাহলে তো শীতের মধ্যে সব কাজই বন্ধ হয়ে যাবে। সত্যি বলছো ভাই? যদি এমনটাই হয় তবে সবার আগে আমারই কাজ থেমে যাবে, তাই আমি এখনই জঙ্গলের দিকে রওনা দিচ্ছি।
শ্রীরাম জঙ্গলের দিকে রওনা দিল। সে নিয়মিত জঙ্গল থেকে কাঠ কেটে গ্রামে গ্রামে বিক্রি করত। একই গ্রামে বাস করত হরিয়া নামের আরেকজন কাঠুরে। হরিয়া ছিল খুবই লোভী। সে গ্রামবাসীদের কাছে কাঠ বিক্রি করত বেশি দামে। এই কাঠগুলো জমিয়ে রেখেছি, এগুলো এখন বিক্রি করব না। আরে, আপনি শুধু কাঠ জমিয়েই যাচ্ছেন, গ্রামে গিয়ে এগুলো বিক্রি করে আসেন না কেন? আবহাওয়া অধিদপ্তর থেকে খবর পেয়েছি বৃষ্টি হতে পারে। একবার যদি বৃষ্টি নামে তাহলে জঙ্গলের সৎ কাঠ ভিজে যাবে। তখন শ্রীরাম জঙ্গল থেকে কাঠ কেটে আনতে পারবে না। আমি তখন এই কাঠগুলো বেশি দামে বিক্রি করতে পারবো। আমার কথা শুনুন, এভাবে লোভ করা ঠিক না। এখন তুমি আমাকে শেখাবে কোনটা ঠিক আর কোনটা ভুল। হরিয়া তার স্ত্রীকে চুপ করিয়ে দিল এবং কাঠ বিক্রি করার ঠিক সময়ের অপেক্ষায় রইল। অন্যদিকে শ্রীরাম গ্রামে গ্রামে কাঠ বিক্রি করে বাড়ি ফিরে এলো। রাতের অন্ধকারে আকাশে বজ্রপাত সহকারে প্রবল বৃষ্টি শুরু হলো। হে ভগবান, এ তো ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। আজই গ্রামের লোকজন বলছিল যে এবার ভীষণ শীত পড়বে এবং বৃষ্টিরও সম্ভাবনা আছে, কিন্তু এত তাড়াতাড়ি বৃষ্টি শুরু হবে তা আমি ভাবিনি। এখন কি হবে? জঙ্গলের সব কাঠ তো ভিজে যাবে। ববিতা, ও ববিতা! জি, কি হয়েছে? দেখো ববিতা, ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব প্রবল বৃষ্টি নামছে। এমন তীব্র বৃষ্টি আমি আগে কখনো দেখিনি। সঙ্গে ঝোড়ো হাওয়াও ভয়ঙ্করভাবে বইছে। চলুন ভিতরের ঘরে চলে যাই। এখানে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু এখন কি হবে? জঙ্গলের সব কাঠ তো ভিজে যাবে। আপনি চিন্তা করবেন না, এটা শীতের প্রথম বৃষ্টি, সকাল হওয়ার আগেই থেমে যাবে। এই ভেবে তারা দুজন ঘুমিয়ে পড়ল। সারা রাত ধরে বৃষ্টি হতে থাকল। বজ্রপাতের আওয়াজ সকাল পর্যন্ত শোনা গেল। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা গেল না। আরে ববিতা, সকাল হয়ে গেছে, কিন্তু বৃষ্টি এখনো থামেনি। যদি এই বৃষ্টি না থামে তাহলে আমি কাঠ বিক্রি করব কিভাবে? বৃষ্টি তো রাত থেকে চলছেই। পুরো গ্রাম বৃষ্টিতে ভিজে গেছে। ঠান্ডা বাতাসও খুব জোরে বইছে। দুজনে আগুন জ্বালিয়ে সেখানে বসলেন। আগুনের তাপে ঘরটা একটু গরম হলো, কিন্তু বৃষ্টির কারণে ঠান্ডা আরও বেড়ে গিয়েছিল। নিরবচ্ছিন্ন বৃষ্টিতে গ্রামবাসীরা ব্যতিব্যস্ত হয়ে পড়ল। ভগবান, এই তো শুধু শেষ কয়েকটি কাঠ বাকি আছে, আর এই বৃষ্টি থামারই নাম নিচ্ছে না। ববিতা এতটা বলতেই হঠাৎ বৃষ্টি থেমে গেল। ববিতা, মনে হচ্ছে ভগবান তোমার কথা শুনে নিয়েছেন, বৃষ্টি থেমে গেছে। হ্যাঁ, বৃষ্টি থেমে গেছে বটে, কিন্তু কাঠ তো আর এখনো আনতে পারবেন না। জঙ্গলের কাঠগুলো ভিজে গেছে। ববিতা, এখন কি করে যায়? চলো একটা কাজ করি। আমি গ্রামের সরলা কাকির কাছে গিয়ে কিছু কাঠ কয়লা চেয়ে আনি। এতে অন্তত কয়েকদিনের কাজ চালিয়ে নেওয়া যাবে। এই বলেই ববিতা সরলা কাকির বাড়ির দিকে রওনা দিল। সরলা কাকি, ও সরলা কাকি, বাড়িতে আছেন? বেটি, বলো, এই ঠান্ডায় কিভাবে এলি? সরলা কাকি, আমার কিছু কাঠ কয়লা দরকার। বাড়িতে আর কিছুই নেই জ্বালানোর মতো। আপনি কি আমাকে একটু কাঠের কয়লা দিতে পারবেন? হ্যাঁ বেটি, তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। এই নাও বেটি, আমার কাছেও খুব সামান্য কাঠের কয়লা বাকি আছে। অনেক দিন রোদ নেই, তাই এগুলো ঠিকমতো শুকোতেও পারিনি। এর বেশি দিতে পারবো না। তুমি আপাতত এগুলো দিয়েই কাজ চালিয়ে নাও। ঠিক আছে কাকি,
এর দাম কত টাকা? আরে বেটি, তোমার কাছ থেকে এখন আমি কি টাকা নেব? কতবার শ্রীরাম আমাকে বিনা দামে কাঠ দিয়ে গেছে। এই সামান্য কাঠের কয়লার জন্য টাকা নিলে তো পাপ হবে। তুমি এগুলো এমনি নিয়ে যাও। ঠিক আছে কাকি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কাঠের কয়লা নিয়ে ববিতা বাড়ির দিকে রওনা দিল। এমন সময় রাস্তায় হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। আরে তুমি তো সম্পূর্ণ ভিজে গেছ। যাও শীঘ্রই কাপড় বদলে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। ববিতা কাপড় পরিবর্তন করে আগুনের পাশে বসল। অন্যদিকে হরিয়া যে সুযোগের অপেক্ষায় ছিল তা এসে গেছে। হরিয়া তার কাঠ নিয়ে গ্রামের দিকে রওনা দিল। আরে হরিয়া, কাঠ নিয়ে এসেছো? শীঘ্রই দাও তো। নিন কাকা, কাঠ। মনে হয় আপনার খুব দরকার ছিল। এই নাও হরিয়া, তোমার টাকা। কাকা, এখানে তো শুধুমাত্র 5 টাকা, আরও 5 টাকা লাগবে। কেন? শ্রীরাম তো 5 টাকাতেই কাঠ দিয়ে যায়। কাকা, আপনি তো জানেন কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, জঙ্গলের সব কাঠ ভিজে গেছে। গ্রামে এখন কাঠের খুব অভাব, তাই দামও বেড়ে গেছে। আপনাকে অবশ্যই 10 টাকা দিতে হবে। শ্রীরাম সম্ভবত আপনাকে কাঠ দিতে পারবে না, কারণ আমি এই কাঠ বাজার থেকে কিনে এনেছি, আর আমাকেও এটা বেশ দাম দিয়ে কিনতে হয়েছে। এইভাবে হরিয়া পুরো গ্রামে বেশি দাম দিয়ে কাঠ বিক্রি করল এবং ভালো আয় হল। গ্রামবাসীরাও বাধ্য হয়ে হরিয়ার কাছ থেকে কাঠ কিনল। আজ শ্রীরাম এর বাড়িতে রেশন শেষ হয়ে গেছে। আপনি দয়া করে গ্রামে যান, দেখুন কিছু খাওয়ার জিনিস পাওয়া যায় কিনা, না হলে বসুর দোকান থেকে ধার করে আনুন। ঠিক আছে ববিতা, আমি এক্ষুনি যাচ্ছি। সমগ্র গ্রাম কুয়াশায় ডুবে গেছে। শ্রীরাম খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে রামুর দোকানে পৌঁছালো। রামুজি, আমার কিছু কাঁচা বাজার দরকার। এখন আমার কাছে একটি টাকাও নেই। টাকা পেলেই আপনাকে দিয়ে দেব। দেখো শ্রীরাম, আমার কাজ এখন বন্ধ, কোনো রকম আয়ও হচ্ছে না, তাই আমি তোমাকে ধার দিতে পারছি না। তুমি অন্য কারো কাছে থেকে একটু দেখে নাও। রামুজি, একটু কিছু তো দিন। বাড়িতে খাবার বলতে আর কিছুই নেই। শোনো শ্রীরাম, আমাকে জোর করো না। আমি সত্যি তোমাকে ধার দিতে পারবো না। আমার কথা বোঝার চেষ্টা করো। দয়া করে তুমি অন্য কারো কাছে চেষ্টা করে দেখো। রামুজি স্পষ্টই শ্রীরামকে না বললেন, আর হতাশ হয়ে শ্রীরাম চুপচাপ সেখান থেকে চলে গেল। হে ভগবান, বাড়িতে খাওয়ার কিছুই নেই এবং ঠান্ডাও খুব লাগছে। কাঠও অবশিষ্ট নেই, বাড়িতে জ্বালানোরও কিছু নেই। এখন কি করব? শ্রীরাম বুঝতে পারছিল না যে টাকা ছাড়া সে কিভাবে খাবারের ব্যবস্থা করবে। এমন সময় শ্রীরামের এক বন্ধু, যে কিনা সবজি বিক্রি করে, সেখান দিয়ে যাচ্ছিল। এই যে শ্রীরাম, কেমন আছিস? অনেক দিন পর দেখা হলো। কি ব্যাপার, তোকে খুব চিন্তিত দেখাচ্ছে। কোনো সমস্যা হয়েছে নাকি? আমাকে বলতে পারিস? বলছি রাজু, এই ঠান্ডা আর বৃষ্টিতে জীবনটাই একেবারে দুর্বিষহ হয়ে গেছে। বাড়িতে খাবার জন্য কিছুই নেই, আর দোকানদারও ধার দিতে রাজি হননি। বুঝতেই পারছি না এভাবে খালি হাতে বাড়িতে ফিরে কি করব। ববিতাও আমার অপেক্ষায় থাকবে, আর খালি হাতে যাওয়ার সাহসই হচ্ছে না। সমস্যা তো সত্যিই বড় শ্রীরাম, সত্যি বলছি। এই ঠান্ডায় আমিও খুব কষ্টে আছি। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই আমার জিনিসও বিক্রি হয়নি। তুই এই আলুগুলো নেয়। সকাল থেকে মাত্র 10 টাকারই আয় হয়েছে। এই 10 টাকাটা রাখ। রাজু, আমি বুঝতে পারছি না কোন মুখে তোকে ধন্যবাদ দেব। এতে ধন্যবাদের কি আছে? এই কষ্টের সময়ে আমরা যদি একে অপরকে সাহায্য না করি, তাহলে আর কে করবে? চিন্তা করো না, এই আলু তুই বাড়ি নিয়ে যাও। ঠান্ডা খুব পড়েছে, আমি নিজেও বাড়ি চলে যাচ্ছি।
এই বলেই রাজু এবং শ্রীরাম দুজনেই বাড়ির দিকে রওনা দিল। আলু তো নিলাম, কিন্তু আজ সকালেই বাড়ির সব কয়লা শেষ হয়ে গেছে। এই টাকা দিয়ে আমি কিছু কয়লা কিনে নিই। শ্রীরাম আলু এবং কয়লা মাথায় করে বাড়ির দিকে রওনা দিল। এই নাও ববিতা, কিছু আলু এবং কয়লা। তুমি এই আলুগুলো দ্রুত সিদ্ধ করে দাও। আজ এই আলু দিয়েই আমরা দুজন পেট ভরিয়ে নেব। ববিতা চুলা এনে আলু সিদ্ধ করল। ববিতা, রান্না হয়েছে? আমার খুব খিদে পেয়েছে। প্রায় হয়ে এসেছে, তুমি বসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। দুজনেই খাওয়ার জন্য বসল। বেটা, কেউ কি আছো? এই গরিবকে সাহায্য করো, 2 দিন ধরে কিছু খাইনি। আওয়াজ শুনে শ্রীরাম আর তার স্ত্রী দুজনে বাইরে এলেন। তারা দেখলেন ঠান্ডায় একজন বৃদ্ধা বাইরে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছেন। দাদিমা, আপনি এই ভীষণ ঠান্ডায় বাইরে কি করছেন? অনেক দিন থেকে খালি পেটে আছি। গত 2 দিন থেকে আমি কিছু খাইনি। বেটা, কিছু খেতে দাও, না হলে ক্ষুধায় আমার প্রাণ বেরিয়ে যাবে। ঠিক আছে দাদিমা, আপনি ভিতরে আসুন। শ্রীরাম তার খাবারের প্লেট এবং তার স্ত্রীর খাবারের প্লেট দুটি বৃদ্ধার সামনে রাখল। বেটা, খুব ঠান্ডা লাগছে, সম্ভব হলে কিছু কাঠ জ্বালিয়ে দাও। মাফ করবেন দাদিমা, কিন্তু এখন আমাদের কাছে একেবারেই কাঠ নেই। কিছুটা ছিল, সেটাতেই আমরা আলু সেদ্ধ করেছি। এখন জ্বালানোর জন্য একটিও কাঠ নেই। কোনো সমস্যা নেই বেটা, অন্তত এই খাবারগুলো তো আছে, আমি এই খাবার খেয়ে নিই। তোমাদেরকে অনেক ধন্যবাদ, এই খাবারগুলো খেয়ে আমার পেট ভরে গেছে। বৃদ্ধার নজর তাদের বাসনের উপর পড়ল, সেগুলো একদম খালি হয়ে গেছে। আরে, আমি তো তোমাদের সব খাবার খেয়ে ফেলেছি, এখন তোমরা কি খাবে? কোনো সমস্যা নেই দাদিমা, আপনার পেট ভরে গেছে, এতেই আমরা সন্তুষ্ট। তুমি কত দয়ালু বেটা, আমার কাছে বেশি কিছু দেওয়ার মতো নেই। এই নাও, এগুলো হলো বীজ, এগুলো তুমি তোমাদের আঙিনায় রোপণ করে দাও। এটা কি জিনিসের বীজ? বেটা, এটা সেই জিনিসের বীজ যার প্রয়োজন তোমাদের। এ থেকে তোমরা খুব ভালো কাঠ পাবে। দাদিমা, এই বীজ রোপণ করলে এগুলো গাছ হয়ে উঠতে তো অনেক সময় লাগবে। আরে বেটা, তুমি চিন্তা করো না, এটা সাধারণ কোনো বীজ নয়, এটা জাদুর বীজ। তুমি শুধু এটি তোমাদের বাড়ির আঙিনায় রোপণ করো, তুমি পরের দিনেই এর ফলাফল দেখবে। আচ্ছা বেটা, তাহলে আমি এখন চলি। দাদিমা, আপনি এই ভীষণ ঠান্ডায় কোথায় যাবেন? আপনি এখানেই থেকে যান। না বেটা, আমি যে কাজের জন্য এসেছিলাম তা শেষ হয়েছে, এখন আমাকে চলে যেতে হবে। এই বলে বৃদ্ধা সেখান থেকে চলে যায়। চলো, আমরা এই বীজগুলো আমাদের আঙিনায় রোপণ করে দিই। শ্রীরাম সেই বীজগুলো তার আঙিনায় রোপণ করল। যখন সকাল হলো, তখন শ্রীরাম সেই বীজগুলোর কথা মনে পড়ল। সে সেগুলো দেখতে বাইরে এলো। বাইরের দৃশ্য দেখে শ্রীরাম হতবাক। ববিতাও সেই দৃশ্য দেখে হতবাক। শ্রীরামের রোপণ করা বীজ এখন পূর্ণবয়স্ক গাছে পরিণত হয়েছে। আরে, এটা তো সত্যি জাদুর গাছ। এখন আমাদের আর কাঠের অভাব হবে না। কাঠ কেটে শ্রীরাম গ্রামের দিকে রওনা দিল। কাকা, আপনার জন্য কাঠ নিয়ে এসেছি। কাকা, আপনার জন্য কাঠ নিয়ে এসেছি।
আরে বেটা, এটা তো তুমি খুব ভালো করেছো যে কাঠ দিতে এখানে চলে এসেছো। 2 দিন থেকে ঠান্ডায় খুব সমস্যায় ছিলাম, জ্বালানোর জন্য একটি কাঠও অবশিষ্ট নেই। গত 2 দিন থেকে হরিয়াও কাঠ দিতে আসছে না। কাকা, এখন থেকে আপনাকে আর চিন্তা করতে হবে না, আমি আপনাকে নিয়মিত কাঠ দিয়ে যাব। শ্রীরাম, প্রশ্ন হলো তোমার কাছে এই কাঠগুলো কোথা থেকে এলো? এতদিন তো রোদই উঠছে না, তাহলে এত শুকনো কাঠ তুমি কোথা থেকে পেলে? কাকা, আপনি এটা ভগবানের অলৌকিক ঘটনা বলেই মনে করুন। আচ্ছা কাকা, এখন আমি চললাম, আরও গ্রামে কাঠ দিতে যেতে হবে। এই সব কিছু হরিয়া নিজের চোখে দেখছিল এবং সত্যতা জানার জন্য হরিয়া শ্রীরামকে অনুসরণ করতে শুরু করল। আপনি ফিরে এসেছেন, মনে হচ্ছে আজ সব কাঠ বিক্রি হয়ে গেছে। হ্যাঁ ববিতা, এখন থেকে আমাদের কখনো অন্য জায়গা থেকে কাঠ আনার প্রয়োজন পড়বে না। এখন আমরা এই গাছ থেকেই কাঠ কেটে বিক্রি করতে পারবো। হ্যাঁ, সেই দাদিমার মঙ্গল হোক, যিনি আমাদের এই জাদুর গাছ দিয়েছেন। এই গাছের কাঠ তো কখনো শেষই হবে না। এখন আমরা এই কাঠ বিক্রি করে আমাদের বাড়ির অবস্থা ঠিক করে নেব। লুকিয়ে থাকা হরিয়া সব শুনল। আচ্ছা, তাহলে এটাই সেই জাদুর গাছ। ভালোই হলো, কেননা আমি এই গাছটা থেকে নিজের সুবিধা নিতে পারবো। এমন ভেবে হরিয়া তখন সেখান থেকে চলে গেল। কিন্তু রাতের বেলায় শ্রীরামের বাড়ির কাছে এসে সে সেই গাছ থেকে কাঠ কেটে নিল এবং সেগুলো তার বাড়িতে নিয়ে গেল। কাকা, কাঠ নিয়ে এসেছি। বলুন, আপনার কতটা কাঠের প্রয়োজন? আরে হরিয়া, এখন তোমার কাঠ নেওয়ার প্রয়োজন নেই। শ্রীরাম তো এখন নিয়মিত আমাকে কাঠ দিয়ে যায়। তুমি আমাদের সরলতার অনেক সুবিধা নিয়েছ, কিন্তু এখন তোমার কাঠের আমার আর কোনো দরকার নেই। কাকা হরিয়ার কাঠ কিনতে স্পষ্টভাবে অস্বীকার করলেন। হরিয়া গ্রামের অন্য লোকজনের কাছেও গিয়ে কাঠ বিক্রি করার চেষ্টা করল, কিন্তু কেউ কিনল না। হরিয়াও ভালো একটি শিক্ষা পেল, কিন্তু এখন তার কাছে অনুশোচনা ছাড়া আর কিছুই নেই। গ্রামের কেউই আর তার কাছ থেকে কাঠ কিনতে চাইছিল না। কেন আমি এত লোভ করলাম? এখন কেউই আমার কাছ থেকে কাঠ কিনতে চাইছে না। বাধ্য হয়ে হরিয়া কাঠ বিক্রির কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ খুঁজতে হয়েছিল। সেই জাদুর গাছ তাদের জন্য অফুরন্ত কাঠের যোগান দিতে থাকল এবং এই কাঠ বিক্রি করে পুরনো বাড়ির জায়গায় পাকা বাড়ি নির্মাণ করল।